প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমরা বিরামপুর সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। তোমরা নিয়মিত অনলাইন ক্লাস দেখে যাচ্ছ এবং মনোযোগী হচ্ছ, এর জন্য তোমাদেরকে ধন্যবাদ। যাই হোক, আজ আমি তো তোমাদেরকে প্রথম পত্রের গতিবিদ্যা পড়াচ্ছি, অর্থাৎ তৃতীয় অধ্যায়, পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়, এটা গতিবিদ্যা, এটা পড়াচ্ছি। তোমরা এর আগে যেগুলো আমি আলাপ করছি তার ভিতরে কি পড়াইছি, প্রাসের গতি পড়াচ্ছিলাম আর কি, তাই না? প্রাসের ট্রাজেক্টরি মোশন, অর্থাৎ প্রাসের গতির সমীকরণগুলো বের করছি আমি, এটা চলতেছে। এর পূর্বে বিভিন্ন সংজ্ঞাগুলো পড়াইছি, পরন্ত বস্তুর গতির সমীকরণগুলো পড়াইছি। এখন তোমাদেরকে যেটুকু প্রাসের গতির ক্ষেত্রে বাকি ছিল, প্রাসের ক্ষেত্রে বেগের উলম্ব উপাংশের সর্বাধিক উচ্চতায় ওঠার সময়, এটা আমি আজকে দেখাবো। এখানে বোর্ডে লেখা আছে, প্রাসের ক্ষেত্রে বেগের উলম্ব উপাংশের সর্বাধিক উচ্চতায় ওঠার সময় ভি ওয়াই সাপেক্ষ ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই জিরো মাইনাস জিটি। এটা আসলে কোত্থেকে? আমরা গতির সমীকরণ থেকে পাইছি ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। ওইখান থেকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, প্রাসের ক্ষেত্রে অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উপরের দিকে যখন আমরা উলম্ব বরাবর অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর ছুড়ে দেব, অর্থাৎ নিক্ষিপ্ত করব, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ভি ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই জিরো মাইনাস জিটি, তাই না? এটার থেকে এই উপাংশ অ্যাঙ্গেলে কোণে লিখতে পারি কি, সর্বোচ্চ উচ্চতার জন্যে ওয়াই ভি ওয়াই বেগ, এটা জিরো, কনস্ট্যান্ট, এটা ধ্রুবক থাকে জিরো। তাহলে ভি ওয়াই জিরো আমরা কি লিখতে পারি? ভি নট সাইন থিটা নট। উপাংশের ক্ষেত্রে এইভাবে আমরা লিখতে পারি। জি টি ম্যাক্স লিখলাম, সর্বাধিক উচ্চতা, অর্থাৎ বস্তু যে উপরের দিকে উঠবে, উঠতে গেলে সর্বাধিক উচ্চতায় উঠতে গেলে কত সময় লাগবে, টি ম্যাক্স, এইটা আমরা বের করতেছি। তাহলে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি কি, টি ম্যাক্স ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট জি। এটা একটা সমীকরণ, এটা সর্বাধিক উচ্চতায় উঠার সময়, এটা আমরা পেলাম। এরপরে আসবে হচ্ছে তোমার সর্বাধিক উচ্চতা। এটাও সমীকরণ হচ্ছে কি, আমরা লিখছি ভি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু ভি স্কোয়ার ওয়াই জিরো মাইনাস টয়েস জি ওয়াই। এটা কোন সমীকরণ থেকে আসলো? মূল সমীকরণ হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস টু এ এক্স মাইনাস এক্স নট, আমরা এর আগে লিখছি আর কি। ওই সমীকরণ থেকে এটা নিয়ে আসলাম। উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। এটা সর্বাধিক উচ্চতা, বেগ হচ্ছে কত? জিরো। এটাকে ভি ওয়াই জিরো মানে হচ্ছে কি, ভি নট সাইন থিটা নট স্কোয়ার মাইনাস টয়েস জি এইচ এক্স, এটা আমরা লিখি। এখান থেকে ওয়াইটাকে উলম্ব বরাবর উচ্চতাকে এইচ ম্যাক্সিমাম, সর্বোচ্চ কত উচ্চতায় পর্যন্ত বস্তুকে নিক্ষিপ্ত করা যায় সেটার পরিমাণ আমরা লিখছি এখানে। তাহলে এইচ ম্যাক্স ইকুয়াল টু, এই সমীকরণ থেকে লেখা যাচ্ছে ভি নট সাইন থিটা নট স্কোয়ার ডিভাইডেড বাই টয়েস জি। এটা একটা সর্বাধিক উচ্চতায় ওঠার সময় আর কি, এটা আমরা লিখতে পারি। তারপর হচ্ছে উড্ডয়নকাল। উড্ডয়নকাল মানে হচ্ছে কি, বস্তুকে যখন উপরের দিকে আমরা নিক্ষিপ্ত করি, তাই না? নিক্ষিপ্ত করলে উড্ডয়নকাল, এই হচ্ছে কি, উপরের দিকে নিক্ষিপ্ত করব,
উপরের দিকে নিক্ষিপ্ত করব। উপরের দিকে নিক্ষিপ্ত করলে উড্ডয়নকাল কত সময় লাগে, তাই না? উড্ডয়নকাল মানে উপরে উঠে এবং নিচে পড়তে টোটাল সময় কত সেটার পরিমাণ আমরা বের করব। অনুভূমিক মান মানে মাটির এক্স অক্ষ বরাবর এইটা। তাহলে উড্ডয়নকালকে আমরা লিখতে পারি হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই 0 টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা লিখি। এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি কি ওয়াই সর্বাধিক উচ্চতায় ওঠার, সর্বাধিক উচ্চতা কত জানা নাই, এটা আমাদের 0। তারপরে ভি ওয়াই 0 মান সব ক্ষেত্রেই লিখতেছি ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখান থেকে এই ছোট টিটা এটা আমরা হিসাব নিকাশ করলে ছোট টির বদলে আমরা কি ধরলাম, বড় টি। উড্ডয়নকাল মানে উপরের দিকে উঠে নিচের দিকে পড়তে যে সময়টা লাগে, এই টি কালটা আমরা লিখতে পারি হচ্ছে কত 2 ভি নট সাইন থিটা নট টি থিটা নট ডিভাইডেড বাই জি। ছোট হাতের জি, জিটা কি জিনিস এখানে, অভিকর্ষীয় ত্বরণ। এই সমীকরণ 3টা লেখা গত ক্লাসে আমার বাদ ছিল, এইগুলো আমরা লিখলাম। তোমাদের সেলুর বইয়ে এটা পাবে, সুন্দরকে দিছে। তারপরে হচ্ছে প্রামাণিক স্যারের বইয়েও সুন্দর লিখছে, প্লাস হচ্ছে সাধারণ তপনের বইয়ে, ইসাহাক স্যারের বইয়ে, সবগুলোতেই আছে এগুলো সুন্দরকে লেখা আছে, এটা তোমরা দেখে নিও। তারপরে আসবে হচ্ছে কি অনুভূমিক নিক্ষিপ্ত বস্তুর গতি। এর আগে আমরা পালাম হচ্ছে উলম্ব বরাবর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণ আমরা বের করলাম। এখন দেখাচ্ছি হলো কি অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতি, অর্থাৎ উপর থেকে বস্তু নিচের দিকে ছুড়ে দেওয়া হলো। এক্স অক্ষ বরাবর আছে, এই যে এটার থেকে ওয়াই অক্ষ বরাবর, উপর থেকে বস্তু নিচের দিকে ছুড়ে যখন দেওয়া হলো, সেই ক্ষেত্রে থিটা নট ইকুয়াল টু আমরা কত পেয়েছি 0, ভি নট বেগে ছুড়ে দেওয়া হলো। তাহলে এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি কি ভি নট কস থিটা নট টি, আগের মতোই আর কি। উপাংশের ক্ষেত্রে আমরা এক্স অক্ষ বরাবর লিখতে পারি এটা এক্স, অর্থাৎ এস ইকুয়াল টু ভিটি ফর্মুলার মতো। এসটাই হচ্ছে এখানে এক্স এর কাজ করতেছে, এক্স হচ্ছে এস এর কাজ করতেছে, দূরত্ব, ডিসপ্লেসমেন্ট। তাহলে ভি নট কস থিটা নট টি ইকুয়াল টু, যেহেতু থিটা নট ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে কস 0 হলো কত হচ্ছে 1 হয়ে গেলে বাকি থাকলো কি ভি নট টি, এটা। তারপরে ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি কি ভি নট সাইন থিটা নট টি প্লাস হাফ জিটি স্কোয়ার, ওই আগের ফর্মুলা অনুসারেই লেখা গেল এটা, যেহেতু এলা পড়াইছে আমি। ইকুয়াল টু কী লেখা যায় হাফ জিটি স্কোয়ার, যেহেতু সাইন থিটা ইকুয়াল টু থিটা নট হলো 0, তাহলে সাইন থিটা নট ইকুয়াল টু 0 ডিগ্রি, 0 দিয়ে এটা গুণ করে সাইন 0 ইকুয়াল টু এটা 0 হয়ে গেল। তাহলে গোটালটা এটা কি হয়ে গেল, গুণ করলে 0 হয়ে গেল, বাকি থাকলো কি হাফ জিটি স্কোয়ার, এটা আমরা লিখছি। জি হলো অভিকর্ষীয় ত্বরণ, টি হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে সময় আর কি। তাহলে ওয়াই ইকুয়াল টু থাকলো কি হাফ জি, টির মানটা এখান থেকে আমরা লিখতে পারি এক্স বাই ভি নট, এটা বসে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা সাজায় লিখলে এইভাবে এটাকে লিখতে পারি। তাহলে জি ডিভাইডেড বাই 2 ইন্টু ভি নট স্কোয়ার, এটা হচ্ছে ভি নট স্কোয়ার, আর এক্স স্কোয়ার সাইডে রাখলাম, এটাকে আমরা ধরে নিলাম সি, তাহলে সি এক্স স্কোয়ার হয়ে গেল এটা। যেহেতু এটা একটা, তখন সেই সমীকরণ অনুসারে এটা একটা প্যারাবোলার সমীকরণ তৈরি হয়ে গেল। তাহলে অনুভূমিকভাবে উপরের দিকে যখন ছুড়ে দেই সেখানেও আমরা প্যারাবোলার সমীকরণ পেয়ে গেছিলাম এর আগে, আর আজকে উপর থেকে নিচের দিকে ফেলে দিলেও প্যারাবোলার সমীকরণ আমরা পেলাম, এটা দেখাই দিলাম তোমাদেরকে। এটা আমাদের সব বইয়ে আছে, তোমরা দেখবে। তাহলে আমরা মোটামুটিভাবে এটার থেকে জানলাম কি কি, বেগের উলম্ব উপাংশের ক্ষেত্রে সর্বাধিক উচ্চতায় ওঠার সময় এটা পেলাম। তারপরে সর্বাধিক উচ্চতা কত এইচ ম্যাক্স বের করলাম। তারপর হচ্ছে কি উড্ডয়ন কাল কত সেটা আমরা বের করলাম। তারপরে হচ্ছে কি নিক্ষিপ্ত বস্তুর গতির ক্ষেত্রে প্যারাবোলার সমীকরণ কত সেটা বের করলাম। তাহলে মোট হচ্ছে 4টা পয়েন্ট বের করলাম, 4টা জিনিস। সর্বাধিক উচ্চতার সময়, উচ্চতায় ওঠার সময়, সর্বাধিক উচ্চতা কত, উড্ডয়ন কাল কত, আর হচ্ছে কি প্যারাবোলার সমীকরণ আমরা এটা অনুভূমিকভাবে
নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে প্যারাবোলার সমীকরণ কত আমরা এটা বের করলাম। এই গাণিতিকগুলো আমাদের খুব দরকার। এইগুলোর থেকে আমরা বিভিন্ন সমস্যা, যেগুলো গাণিতিক সমস্যা বলি, এগুলো আমরা বের করতে পারবো অঙ্ক, এবং এগুলো পরীক্ষাতেও থাকে এবং আমাদের জানার দরকার। এগুলো সবই ম্যাথমেটিক্যাল এই অধ্যায়ের মোটামুটি আর কি। এগুলো তোমরা হয়তোবা আগে থেকে পড়ে আসছো এবং বইয়ে সুন্দরকে লেখা আছে, বুঝতে পারবে আর কি। এখন পড়াবো তোমাদের হচ্ছে একটা সমস্যা দেব। এর আগে তোমাদের ক্লাস নিয়েছে অন্যান্য স্যারেরা, দারাজ স্যার নিয়েছে, তারপরে অপু স্যার নিয়েছে। এখন তো আমার আজকে স্যাররা বিভিন্ন চ্যাপ্টার পড়াচ্ছে। আমার চ্যাপ্টার গতিবিদ্যা প্রায় শেষের পথে চলতেছে আর কি। তোমরা এগুলো ভালো করে পড়ো। একটু ম্যাথমেটিক্যাল হলেও এগুলো কঠিন নয়, সহজ, খুবই সহজ। একটা সমস্যা দিচ্ছি, এটা লিখতে হবে। হ্যাঁ, এই তারটা লাগতেছে রফিকুল, না দেখো দিকে। ছবি প্রাষ্টের পাল্লা নির্ণয় করো। পাল্লা নির্ণয় করো। খ নম্বর, প্রাষ্টের নিক্ষেপণ বিন্দু থেকে প্রাষ্টের নিক্ষেপণ বিন্দু থেকে x অক্ষ বরাবর বরাবর 20 মিটার দূরে 25 মিটার উঁচু দেওয়াল অতিক্রম করতে পারবে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করা। এটা তাহলে প্রাসের পাল্লা নির্ণয় করো। প্রাস মানে হচ্ছে কি নিক্ষিপ্ত বস্তু, এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে আমি নিক্ষিপ্ত করলাম। কত বেগে? ভি নট হচ্ছে আদিবেগ 30 মিটার পার সেকেন্ড। আর কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি কোণে। এই হচ্ছে বস্তুটা, নিক্ষিপ্ত বস্তু এইভাবে আছে, মাটিতে পড়তেছে। তাহলে এখানে বলা হয়েছে প্রাসটির পাল্লা নির্ণয় করো। পাল্লা মানে কি? দূরত্ব। এই যে পাল্লাটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে গেল, এই দূরত্বটা কত, এটা নির্ণয় করতে বলছে। খ নম্বর হচ্ছে কি প্রাসটির নিক্ষেপণ বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর 20 মিটার, মনে করে এই দূরত্ব হলো 20 মিটার এখানে,
দূরে 25 মিটার উঁচু একটি দেওয়াল অতিক্রম করতে পারে। এখানে একটা দেওয়াল আছে মনে করো, এটা অতিক্রম করতে পারবে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে এটা ব্যাখ্যা করা। এটা এখন দেখাচ্ছি তোমাদেরকে ম্যাথমেটিক্যাল আমি। তাহলে পাল্লার ফর্মুলা হচ্ছে কি আমরা জানি, ক আর ইকুয়াল টু হলো কি, পাল্লা আর ইকুয়াল টু হচ্ছে ভি নট সাইন 2 থিটা নট স্কোয়ার ডিভাইডেড বাই হলো জি। এটা হলো পাল্লার ক্ষেত্রে আমরা আর ইকুয়াল টু আর দ্বারা চিহ্নিত করি ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। এখানে দেওয়া আছে কত, ভি নট হচ্ছে কত 30 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে কি থিটা নট, থিটা নট হচ্ছে 60 ডিগ্রি এইটা। আর দেওয়া আছে কি জি, জির মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা আমাদের জানা আছে। তাহলে এই মানগুলো আমরা এখানে কি করব, বসায় দেব। বসায় দিলে ভি নট কত 30, এর উপর স্কোয়ার সাইন 2 গুণন 60 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8। এটা ভাগ করলে, হিসাব নিকাশ করলে আমরা পাবো হচ্ছে 79.53 এত মিটার। এটাই হলো পাল্লা। তার মানে দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগে, কত দূরত্ব অতিক্রম করবে, এই দূরত্বটাকে আমরা লিখি হলো পাল্লা দ্বারা চিহ্নিত করি, এত মিটার দূরত্ব অতিক্রম করবে যখন বস্তুকে উপরের দিকে আমরা নিক্ষেপ করব, তাই না? এটা আমরা এই প্রাসের পাল্লাটি প্রাসের পাল্লা নির্ণয় করা, এটা ক নম্বরের উত্তর। খ নম্বরের ক্ষেত্রে কি, খ হচ্ছে কি, এটা 25 মিটার এই দূরত্বে, 20 মিটার দূরত্ব যায় 25 মিটার এরকম একটা যে দেওয়াল আছে, এই দেওয়ালের উপর দিয়ে যদি যেতে হয় তাহলে এই বস্তুটাকে নিক্ষেপ করতে গেলে তোমার 25 মিটারের উপর হতে হবে, অর্থাৎ কিছু বেশি হতে হবে। তাহলে দেওয়াল টপকায় এটা বস্তুটা উপরের দিকে পার হয়ে চলে যেতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি, প্রাসের প্যারাবোলার সমীকরণ আমরা বের করেছিলাম কি, y ইকুয়াল টু tan theta naught x minus g divided by 2 into v naught cos theta naught square into x square। এটা আমরা গত ক্লাসে বের করছি, তোমরা জানোই। এটা হচ্ছে আমরা প্রাসের নিক্ষেপণ বিন্দুর ক্ষেত্রে গাণিতিক যে সমীকরণ, সেই সমীকরণটা আমরা পাইছিলাম, এখানে মান বসে দিতে হবে। তাহলে দেওয়া আছে কি কি, tan থিটা নট কত 30 ডিগ্রি, এটা x কত দেওয়া আছে, দূরত্ব হলো 20 মিটার, তাই না? 20 মিটার দূরত্ব, 20 বিয়োগ জির মান কত 9.8 গুণন 2 ভি নট কত, ভি নট হচ্ছে 30, cos থিটা নট কত, cos থিটা নট হচ্ছে ভি নট 30, cos থিটা নট হচ্ছে কত, থিটা নট হচ্ছে 60 ডিগ্রি, এটার উপর স্কোয়ার, আর এক্স স্কোয়ার মানে কত, এক্স হচ্ছে 20, এর উপরে স্কোয়ার। এই তাহলে এটা হিসাব নিকাশ করলে এই মানটা আমরা বসে দিলাম, হিসাব নিকাশ করলে পাওয়া যাবে হচ্ছে কত 25.93 মিটার। তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করবে, এত মিটার পাবে। ওয়াই ক্যালকুলেট হচ্ছে 25.93 মিটার। অর্থাৎ এখানে যে দেওয়ালটা ছিল, এই দেওয়ালের উচ্চতা ছিল হচ্ছে কত 25 মিটার, আর এটা হচ্ছে 25.93 মিটার। তার মানে আরও উপর দিয়ে পার হয়ে চলে যাবে, এটা টপকায় পার হয়ে চলে যাবে। এই জন্যে এটা প্রশ্ন অনুসারে বলা হয়েছে কি, প্রাসটির নিক্ষেপণ বিন্দু থেকে x অক্ষ বরাবর
20 মিটার দূরে 25 মিটার উঁচু দেওয়াল অতিক্রম করতে পারবে কিনা? অবশ্যই পারবে। এই যে 25 মিটার যেহেতু দূরত্ব দেওয়া আছে, তাহলে আমরা পেলাম কত? 25.93 মিটার দূরত্ব, তাই কি না? তাহলে অবশ্যই এটা পার হয়ে চলে যাবে, দেওয়ালটা টপকাতে পারবে। এটাই হচ্ছে গাণিতিক এর ব্যাখ্যা এই প্রশ্নটা। এটা মুছে দিলাম, এখন অন্য পড়া পড়াবো। এখন পড়াবো হচ্ছে বৃত্তীয় বা বৃত্তাকার গতি। বৃত্তীয় বা বৃত্তাকার গতি, এইটা আমি পড়াবো। বৃত্তাকার গতি, বৃত্তীয় বা বৃত্তাকার গতি, এটা পড়াবো। তাহলে বৃত্তাকার গতি কোনগুলা? যেমন হচ্ছে এইরকম একটা বৃত্ত আঁকালাম, এখানে মনে করো কেন্দ্র থাকে দূরত্ব, এটা এই দূরত্বগুলা সবগুলা দূরত্বই সেম দূরত্ব। এটা হলো 0 বিন্দু, মনে করো এটা এ থাকে, বস্তু বির দিকে গেল, তাই না? দূরত্ব আর ব্যাসার্ধ, বৃত্ত মনে করো কেন্দ্র হলো থিটা, এগুলো দেওয়া আছে। তাহলে বৃত্তাকার গতি অর্থাৎ কোনো বস্তু কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে যে বৃত্তাকার পথে ঘূর্ণন হয়, ঘূর্ণন হলে এর গতিকেই বলা হচ্ছে বৃত্তীয় বা বৃত্তাকার গতি। এটা তোমরা জানো, বৃত্তাকার গতি জানোই তো, বস্তুর অবস্থানের যে পরিবর্তন হচ্ছে। তাহলে বৃত্তাকার পথে বস্তুর অবস্থানের এখানে পরিবর্তন কোত্থেকে? এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে অগ্রসর হচ্ছে। তার মানে এটা হচ্ছে বস্তুর গতির অবস্থান হচ্ছে বৃত্তাকার পথে হতে হবে। এই বৃত্তাকার গতির ক্ষেত্রে আমরা এখান থেকে কোণ, এই যে কোণটা, কোণ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি? থিটা ইকুয়াল টু হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ, চাপ বাই ব্যাসার্ধ, এটা আমরা লিখতে পারি। কোণ ইকুয়াল টু থিটা ইকুয়াল টু হলো চাপ বাই ব্যাসার্ধ। তাহলে চাপটা কি জিনিস? এখানে বৃত্তাকার চাপ, বস্তু হলে এ বিন্দুর থেকে বি বিন্দুর দিকে যাচ্ছে, ঘূর্ণানো হচ্ছে আর কি, এই পথে ঘূর্ণন হচ্ছে। ঘূর্ণন হলে এই এ বি, এটাকে এস ধরতে পারো, এ বিকে, অথবা লিখতে পারো এ বি ডিভাইডেড বাই হচ্ছে ব্যাসার্ধ হলো কত? আর, অর্থাৎ এস বাই আর, এটা লেখা যায়। তাহলে এর হচ্ছে কি? এস বাই আর ইকুয়াল টু এস হচ্ছে কি? একটা দূরত্ব, রৈখিক দূরত্ব। এটা এর মাত্রা কি ধরা হয়? এল। ব্যাসার্ধের মাত্রা কি ধরা হয়? এটা একটা দূরত্ব এল। তাহলে ইকুয়াল টু কেটে যায়, কত হয়? 1। তাহলে এর কোনো মাত্রা নাই, তাই কি না? তাহলে বস্তুটা যখন এখানে আমরা দেখাবো হলো থিটা ইকুয়াল টু এস বাই আর, যে লিখছি আমরা এস বাই আর, আর এস যদি সেম হয়, অর্থাৎ এই যে তোমার ব্যাসার্ধ আর হচ্ছে বৃত্তচাপ দুটাই যদি সেম মানের হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি? এস বাই আর ইকুয়াল টু এস বাই এস ইকুয়াল টু হলো 1, থিটা ইকুয়াল টু 1 যে পালাম আমরা, এটাকে বলা হচ্ছে 1 রেডিয়ান। 1 রেডিয়ান, এই কোণকে আমরা লিখে হচ্ছে রেডিয়ান। তার মানে বৃত্তচাপ ও ব্যাসার্ধ, বৃত্তীয় পথে যখন বস্তুর ঘূর্ণন হয়, বৃত্তচাপ ও ব্যাসার্ধ যদি সেম মানের হয়, এই দুটা তখন যে কোণ উৎপন্ন করে, এই কোণকে আমরা বলি হচ্ছে 1 রেডিয়ান। এটা আমরা বের করে দেখালাম। তাহলে রেডিয়ান কোণ কি? চাপ বাই ব্যাসার্ধ, চাপ আর ব্যাসার্ধর মান যদি সেম হয় বস্তুর ঘূর্ণনকালে, তাহলে এই দুটার মানের ভাগফল হয় 1
এবং এই কোণটা হচ্ছে থিটা কোণ হলো 1 রেডিয়ান। এটা আমরা লিখতে পারি। পুরা পথে মানে বৃত্তাকার সম্পূর্ণ পথ যদি অতিক্রম করে ঘোরে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি থিটা ইকাল টু 2 পাই আর, এটা লিখি। আর নিচে কত আছে আর ইকুয়াল টু কি পাই টুয়াইস পাই রেডিয়ান। তাহলে এটাকে বলা হয় কি টুয়াইস পাই রেডিয়ান। এটা আমরা লিখতে পারি টুয়াইস পাই রেডিয়ান ইকুয়াল টু কত, সম্পূর্ণ পথে ঘুরলে ইকুয়াল টু হলো 360 ডিগ্রি। এটাকে লেখা যায়। অতএব টুয়াইস পাই রেডিয়ান টুয়াইস পাই রেডিয়ান ইকুয়াল টু হলো 360 ডিগ্রি। অতএব 1 রেডিয়ান ইকুয়াল টু কত, 1 রেডিয়ান ইকুয়াল টু হচ্ছে 360 বাই টুয়াইস পাই ইকুয়াল টু হচ্ছে 360 ভাগ 2 গুণন পায়ের মান কত 3.14 ইকুয়াল টু 57.3 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু কত 57.3 ডিগ্রি। এটা আমরা পেলাম। এখন মিশে দেই। এখান থেকে আসবে হচ্ছে 1 রেডিয়ান ইকুয়াল টু কত পেলাম 57.3 ডিগ্রি। এটা আমরা বের করলাম। তাহলে তোমাদের এটা আমরা বের করার পরে পড়াবো হলো নেক্সট পড়া হচ্ছে কি আসবে হলো কৌণিক বেগ। এটা পড়াবো কৌণিক বেগ, অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটা কৌণিক বেগ হচ্ছে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি। বেগ কাকে বলে আমরা পড়াইছি, বেগ হলো কি সরণের হার, তাই কি না? সরণ হচ্ছে কি একটা দূরত্ব, এর হার। তা এর ইয়াতে কি লিখি আমরা মিটার পার সেকেন্ড বেগের একক। কৌণিক বেগের একক কি লিখব রেডিয়ান পার সেকেন্ড, তাই কি না? তাহলে কৌণিক বেগ দুই ধরনের। এটা লিখবো হলো 1 নম্বরে আসবে হলো কি তোমার হলো গড় কৌণিক বেগ, গড় কৌণিক বেগ। এটা জানতে হবে আগে, গড় কৌণিক বেগ। তাহলে গড় কৌণিক বেগ কাকে বলে? যে কোনো সময় ব্যবধানে, তাই না? কৌণিক সরণের হার যে কোনো সময় ব্যবধানে কৌণিক সরণ কোনটা? এই থিটা হলো কৌণিক সরণ, এখানে থিটা। তাহলে কৌণিক সরণের হার, তাহলে এটা হলো গড় বেগকে আমরা ওমেগা লিখে বার চিহ্ন দেই, বার ওমেগা ইকুয়াল টু হলো কি লিখি ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি। অর্থাৎ সময়, থিটা হলো কৌণিক সরণ, এর হার মানে সময় দ্বারা ভাগ। তাহলে এটাকে আমরা লিখি হলো কি গড় কৌণিক বেগ। তারপরে আসবে কৌণিক বেগ বা তাৎক্ষণিক কৌণিক বেগ। বা কৌণিক বেগ একই জিনিস। এটাকে আমরা লিখবো হলো ওমেগা ইকুয়াল টু হলো লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি। এটা লিখি আমরা এই কৌণিক বেগের ক্ষেত্রে বা তাৎক্ষণিক কৌণিক বেগ। ওমেগা ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি। একই জিনিস। এটা হচ্ছে কি সময়ের ব্যবধান, এটা হলো ইচ্ছা মতো যে কোনো সময়ের ব্যবধানে গড় কৌণিক বেগ। আর কৌণিক বেগ হচ্ছে কি জিনিস সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি। এই যে ডেল টি টেন্ডস টু 0, অর্থাৎ সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি রাখতে হবে। রাখেই এটা সিদ্ধান্ত নিতে হবে এই কৌণিক সরণের হার। এটাও কৌণিক সরণের হার, এটাও কৌণিক সরণের হার। পার্থক্য হচ্ছে এটা যে কোনো সময় ব্যবধানে, আর এটা হলো সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি রেখে নির্ণয় করা যায়। তাহলে গড় কৌণিক বেগ ও কৌণিক বেগ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এরপরে আসবে হচ্ছে এই ডি থিটা। এটাকে আমরা লিখতে পারি কি ডি থিটা বাই ডিটি, এইভাবেও লিখতে পারি। এইটা ইকুয়াল টু গোটালটাকে ইকুয়াল টু ডি থিটা মানে কি টুয়াইস পাই বাই টি, এটা লিখতে পারি
টয়েস পাই, থিটাটা কি সম্পূর্ণ ক্ষেত্রে টয়েস পাই ডিভাইডেড বাই টি ইকুয়াল টু টি ইকুয়াল টু আমরা কি লিখি, টি ইকুয়াল টু হলো কি এফ 1/f। এটা কম্পাঙ্কের ক্ষেত্রে কম্পাঙ্ক ইকুয়াল টু কি সাইকেল পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে যে বস্তুর পূর্ণ যে কম্পন হয়। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা লিখি কি টয়েস পাই এফ। এটা সম্পূর্ণ বৃত্তাকার পথের ক্ষেত্রে কি লিখি 2πn/t। এইভাবে আমরা এটাকে সাজায় লিখতে পারি গাণিতিক ইয়া। তাহলে হচ্ছে কি টয়েস পাই বাই টি, এটার থেকে লিখতে পারি। তারপর হচ্ছে কি টয়েস পাই এফ, 1/t মানে কি 1/f, এটা 2πf লিখতে পারি। এফ মানে কি n/t। এগুলা গাণিতিক টেকনিক, সবগুলাই দরকার তোমাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে গেলে। এটা গেল। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে কি তোমার কৌণিক বেগ গেল, গড় কৌণিক বেগ, তাৎক্ষণিক কৌণিক বেগ, এগুলো আমরা আলোচনা করলাম। এরপরে আসবে হচ্ছে রৈখিক দ্রুতি ও কৌণিক দ্রুতির মধ্যে সম্পর্ক। রৈখিক দ্রুতি ও কৌণিক দ্রুতির মধ্যে সম্পর্ক, কৌণিক দ্রুতির মধ্যে সম্পর্ক, এইটা আমরা দেখাবো। আমরা এই সম্পর্ক বের করতে গেলে কৌণিক দ্রুতি কি জিনিস, দ্রুতি মানে হচ্ছে কি এটা হলো বেগ হচ্ছে যেমন নির্দিষ্ট দিকে স্মরণের হার, স্মরণের হার হচ্ছে নির্দিষ্ট, আর দ্রুতি হচ্ছে স্কেলার। এটা বেগ হচ্ছে ভেক্টর আর দ্রুতি হচ্ছে স্কেলার, এটা তোমরা আগেই পড়ে আসছো ভেক্টর অধ্যায়, এগুলো দেখাইছি আমি। এখন রৈখিক দ্রুতির ক্ষেত্রে আর কৌণিক দ্রুতির ক্ষেত্রে আমরা দেখাবো কি, এর আগে লিখলাম হলো কি থিটা ইকুয়াল টু s/r, এটা লিখলাম। তাহলে এই এর থেকে ছবি থেকে, তাহলে এখান থেকে লিখতে পারি কি s ইকুয়াল টু থিটা r। এটাকে সাজায় লিখলে আমরা কি লিখতে পারবো, ডিফারেন্সিয়েশনের মাধ্যমে ds/dt ইকুয়াল টু r dθ/dt, উভয় পক্ষকে d/dθ দ্বারা গুণ করলাম, ইকুয়াল টু এটা কি লেখা যায় ds/dt স্মরণের হারকে কি বলা হয়, বেগ v। এটা কি r ইকুয়াল টু কি r ই থেকে গেল, dθ/dt কি ওমেগা। তাহলে v ইকুয়াল টু আমরা কি পেলাম r ওমেগা। r হচ্ছে কি এখানে হলো কৌণিক বেগ হচ্ছে কত ওমেগা, রৈখিক দ্রুতি কত v, আর হচ্ছে কি ব্যাসার্ধ, বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ। তাহলে v ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে r ওমেগা। এটাকে গাণিতিকভাবে আমরা লিখতে পারি কি r ওমেগা হলো কি ওমেগা সাইন থিটা, এটা সাইনের গাণিতিকভাবে আনতে পারি, ইকুয়াল টু এটাকে আমরা লিখতে পারি কি r ক্রস অথবা ওমেগা ক্রস r। এটা এই ইয়ার থেকে আমরা লিখতে পারি, এটা ভেক্টরের ইয়া পড়াইছি আমি এর আগে, ওখান থেকে সাজায় এটাকে, এটা মানেই হচ্ছে এটা, যেহেতু a ক্রস b, ভেক্টর a ক্রস b ইকুয়াল টু হলো ab সাইন থিটা। এটা আমরা জানি, তোমাদের আগে স্কেলার করলে এটা হয়, ওইভাবে আমরা এটাকে সাজে লিখছি এটা। তাহলে এই r ওমেগা সাইন থিটা ইকুয়াল টু ওমেগা ক্রস r। এটাকে আবার সাজানো যেতে পারে কি v লেখে ম্যাগনিটিউড চিহ্ন দিলাম দুই পক্ষে, ইকুয়াল টু ম্যাগনিটিউড ওমেগা ক্রস r, এটা লিখলাম। তাহলে উভয় পক্ষকে ম্যাগনিটিউড চিহ্ন ছিল উঠাই দিলে কি লেখা যায় v ভেক্টর v ইকুয়াল টু ওমেগা ক্রস r। এইভাবে এটা গাণিতিকভাবে এই টেকনিকটা দেখানো যেতে পারে। তাহলে এটা হচ্ছে কি ভেক্টরের ক্ষেত্রে। উপরেরটা আমরা কি পেলাম, এটা v ইকুয়াল টু r ওমেগা হলো রৈখিক দ্রুতি ও কৌণিক দ্রুতির মধ্যে সম্পর্ক, আর এটা হলো কৌণিক বেগ আর রৈখিক বেগ, বেগের কথা এখানে রৈখিক বেগ আর হচ্ছে কৌণিক বেগের মধ্যে ভেক্টর রূপ সম্পর্ক বা গাণিতিক সম্পর্ক ভেক্টর রূপের, এটা দেখানো গেল আর কি। তাহলে এই এখান থেকে আমরা পালাম দুটা, একটা স্কেলার রূপে v ইকুয়াল টু r ওমেগা অর্থাৎ রৈখিক দ্রুতি ও কৌণিক দ্রুতির মধ্যে সম্পর্ক, আর ভেক্টর রূপ হচ্ছে কি রৈখিক বেগ ও কৌণিক বেগের ক্ষেত্রে আমরা লিখতে পারি ভেক্টর v ইকুয়াল টু ওমেগা ক্রস r।
এটা পরে আসবে, দেখবে। ওরা প্রায় শেষের দিকে এই অধ্যায়, আর একটা ক্লাস নিলেই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।